চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলবো। আগের ক্লাসে ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ গ্রুপ 2 যে মৌলগুলো আছে এই মৌলগুলোর আমরা বিভিন্ন ভৌত ধর্ম নিয়ে কথা বলেছি। আজকের ক্লাসে এদের রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলবো। ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, সহজ কিন্তু পরীক্ষার জন্য কি খুব ইম্পর্টেন্ট। এদের রাসায়নিক ধর্ম বলতে বায়ুর সঙ্গে, জলের সঙ্গে, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি উপাদানের সাথে মৌলগুলোর কীরকম বিক্রিয়া করে, বিক্রিয়ার সক্রিয়তা কীরকম, এ বিষয়ে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করব। প্রথমে আমরা দেখে নিব এদের রাসায়নিক সক্রিয়তার নেচারটা কীরকম। তো মনে রাখবে এরা রাসায়নিকভাবে কিন্তু খুব সক্রিয়। রাসায়নিকভাবে এরা সক্রিয়। কারণ কি বলতো? কারণ এরা তীব্র ইলেকট্রোপজিটিভ। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু। আর এদের প্রমাণ, এদের যে আইপি আয়নাইজেশন পটেনশিয়াল, আয়ন এনথালপি নিম্ন, এই সমস্ত কারণের জন্য কিন্তু এই ধাতুগুলো রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়। আর এর জন্য প্রকৃতিতে এদের মুক্ত অবস্থা পাওয়া যায় না। সুতরাং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো যখন আমরা বিভিন্ন রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলতে চাইবো, বিভিন্ন রাসায়নিক ধর্ম নিয়ে গল্প করবো, তখন মনে রাখবে এই হলো এদের ট্রেন্ড। রাসায়নিকভাবে এরা কিন্তু খুব সক্রিয়, প্রকৃতিতে এদের মুক্ত অবস্থা কিন্তু পাওয়া যায় না। আর এদের অধিক সক্রিয়তার কারণ হলো এরা তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু এবং এদের আইপির মান অর্থাৎ আয়ন এনথালপির মান নিম্নমানের হয়। আমরা এবার এদের বিভিন্ন ধর্ম নিয়ে তুলনামূলক আলোচনা করব, রাসায়নিক ধর্মগুলো। প্রথম আমরা দেখব এদের বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম, তো এদের যে বিজারণ ধর্ম, এদের বিজারণ ধর্ম মনে রাখবে গ্রুপ 1 অপেক্ষা কম। এদের বিজারণ ধর্ম গ্রুপ 1 মৌলগুলো যে আছে, গ্রুপ 1 মৌল সোডিয়াম, লিথিয়াম, তাদের তুলনায় এদের কম। কারণ কি বলতো? গ্রুপ 1 অপেক্ষা এদের বিজারণ ধর্ম কম কারণ প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ বিজারণ বিভব যেটা দিয়ে বিজারণ ধর্ম মাপা হয়, E0 যাকে বলা হয়, এর মান বেশি, অর্থাৎ নেগেটিভ মানটা কম। মনে থাকবে এই মানটা বেশি হওয়ার জন্য। আর এদের আইপি গ্রুপ 1 অপেক্ষা বেশি হয়। এই দুটো কারণের জন্য এদের গ্রুপ 1 অপেক্ষা যে গ্রুপ 2 মৌলগুলো আছে এদের বিজারণ ধর্ম কম। উপর থেকে নিচে যদি নামি, উপর থেকে নিচে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পায়? কারণ বিজারণ ধর্ম বৃদ্ধি পাওয়ার কারণ কি বলতো? কারণ তাদের E0 মানটা, E0 এর মান হ্রাস পায়, অর্থাৎ নেগেটিভ মান বৃদ্ধি পায়। আর কি হয়? আয়নাইজেশন পটেনশিয়াল হ্রাস পায়। এই দুটো কারণের জন্য উপর থেকে নিচে নামলে বিজারণ ধর্ম বৃদ্ধি। সুতরাং গ্রুপ 2 মৌলগুলোর ক্ষেত্রে আমরা যদি বিজারণ ধর্মটা নিয়ে আলোচনা করে বিজারণ ধর্মের একটা ধারণা তৈরি করতে চাই, তাহলে কি বলতে পারবো বলো তো? আমরা বলতে পারবো গ্রুপ 2 যে মৌলগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, এদের বিজারণ ধর্ম গ্রুপ 1 অপেক্ষা কম। বিজারণ ধর্ম কম হওয়ার কারণ হলো এদের প্রমাণ বিজারণ বিভবের মান বেশি, অর্থাৎ নেগেটিভ মানটা কম, 1 নম্বর।
নাম্বার হলো এদের আয়নাইজেশন পটেনশিয়াল গ্রুপ 1 অপেক্ষা বেশি। ঠিক আছে, আবার উপর থেকে যদি নিচে নামি তাহলে বিজারণ ধর্ম ধীরে ধীরে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ এদের E0 মান, প্রমাণ বিজারণ বিভবের মান ধীরে ধীরে কি উপর থেকে নিচে নামলে হ্রাস পাবে, অর্থাৎ নেগেটিভ মানটা বৃদ্ধি পায় আর আইপির মানটা হ্রাস পায়। এই দুটো কারণের জন্য উপর থেকে নিচে যদি আমরা অগ্রসর হই তাহলে তাদের বিজারণ ধর্মের মান হ্রাস পায়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে গ্রুপ 2 মৌলগুলোর মধ্যে কার বিজারণ ধর্ম সর্বাধিক? বায়ুর সঙ্গে বিক্রিয়া, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো বায়ুর সঙ্গে কী ধরনের বিক্রিয়া করবে আমরা সেটা দেখব। মনে রাখবে এরা বায়ুতে কিন্তু কী করে অক্সাইডের আস্তরণ পড়ে। বায়ুতে রেখে দিলে এই সমস্ত ধাতুগুলোর উপর অক্সাইডের আস্তরণ পড়ে। যেহেতু রাসায়নিকভাবে এরা সক্রিয়, ফলে বাতাসে রেখে দিলে বাতাসের বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে এবং অক্সাইডের আস্তরণ পড়ে। এর জন্য কী হয় বলো তো? ধাতুগুলো মলিন হয়, মলিন হয়। আর কি হয়? উপর থেকে যদি নিচে নামা যায়, উপর থেকে যত নিচের দিকে নামবো বায়ুর প্রভাব তত বাড়তে থাকে, বায়ুর প্রভাব বৃদ্ধি পায়। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, মনে রাখ উপর থেকে নিচে যেহেতু বায়ুর প্রতি সক্রিয়তা বৃদ্ধি পায়, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম সহজে আক্রান্ত হয় না। সহজে আক্রান্ত হয় না। অন্যদিকে আমরা যদি দেখি ক্যালসিয়াম স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম দ্রুত আক্রান্ত হয়, বায়ু দ্বারা দ্রুত আক্রান্ত হবে। এইভাবে সক্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমরা দেখি বেরিয়ামের ক্ষেত্রে, বেরিয়াম দ্রুত জ্বলে ওঠে। এইভাবে উপর থেকে নিচে রাসায়নিক সক্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায়। সুতরাং বায়ুর সঙ্গে যদি আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর রাসায়নিক সক্রিয়তার একটা তুলনামূলক আমরা ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে দেখব এই সমস্ত ধাতুকে বাতাসে রেখে দিলে এদের ক্ষেত্রে অক্সাইডের একটা আস্তরণ পড়ে। উপর থেকে নিচে নামলে বায়ুর প্রতি সক্রিয়তা এদের বৃদ্ধি পায়। আর এই ধরনের অক্সাইডের আস্তরণ পড়ায় ধাতুগুলো মলিন হয়ে যায়। তুলনামূলক যদি সক্রিয়তা বিচার করি তাহলে দেখব বেরিলিয়াম ম্যাগনেসিয়াম সহজে আক্রান্ত হয় না, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম দ্রুত বাতাসে আক্রান্ত হয়, আর বেরিয়ামের ক্ষেত্রে দ্রুত জ্বলে ওঠে। এ কারণে আমরা কি করি? ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়ামকে এদেরকে প্যারাফিনে সংরক্ষণ করা হয়। প্যারাফিনে সংরক্ষণ করা হয়, মনে থাকবে। আর অন্যদিকে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের উপর কি হয়? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এদের পৃষ্ঠতলে বাতাসে রেখে দিলে এদের পৃষ্ঠতলে অক্সাইডের সংরক্ষণকারী আস্তরণ পড়ে। সংরক্ষণকারী আস্তরণ পড়ায় কি হয় বলো তো? এদের প্যারাফিনে রাখা হয় না। প্যারাফিনে রাখা হয় না। এই হলো বাতাসের সঙ্গে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর রাসায়নিক সক্রিয়তা। বাতাসে রেখে দিলে এরা মলিন হয়ে যাবে, সহজে আক্রান্ত হবে এবং উপর থেকে নিচে ধীরে ধীরে দেখা যাবে বাতাসের প্রতি সক্রিয়তা বৃদ্ধি পায় এবং বেরিয়াম যেটা দেখতে পাচ্ছ, বেরিয়াম দ্রুত বাতাসে জ্বলে উঠবে। আর সেই জন্য এই ধাতুগুলোকে সংরক্ষণ করার জন্য আমরা প্যারাফিনের মধ্যে ডুবিয়ে প্যারাফিনের সঙ্গে মিশিয়ে রাখি। বোঝা গেছে? বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু এরা পৃষ্ঠতলে একটা অক্সাইডের আস্তরণ পড়ে, সেজন্য এরা কিন্তু আর প্যারাফিনে রাখার দরকার হয় না। আমরা এবার বায়ুর অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া দেখি, বায়ুর অক্সিজেনের সঙ্গে বায়ুর অক্সিজেন ও নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া, বায়ুর অক্সিজেন ও নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া দেখব আমরা।
ঠিক আছে, তো মনে রাখবে বায়ুর অক্সিজেনের সঙ্গে এরা বিক্রিয়া করে এবং এরা অক্সাইড তৈরি করে। এদের মধ্যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম মনো অক্সাইড গঠন করে। মনো অক্সাইড গঠন করে। যেমন ম্যাগনেসিয়াম বাতাসের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, মনো অক্সাইড গঠন করে। কিন্তু বাকিগুলো যে আছে বেরিয়াম আর স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা পার অক্সাইড গঠন করে। ফলে বাতাসের সঙ্গে বিক্রিয়া করে এরা দু ধরনের অক্সাইড গঠন করে, মনো অক্সাইড আর পার অক্সাইড গঠন করে। মনে থাকবে, যেমন বেরিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বেরিয়াম পার অক্সাইড গঠন করে। কারণ কি বলতো, কেন বেরিয়াম পার অক্সাইড গঠন করে? কারণ আকারে বড় পজিটিভ আয়ন, বড় আকারের নেগেটিভ আয়নকে স্থায়িত্ব প্রদান করে। মনে রাখবে, বড় আকারের নেগেটিভ আয়নকে স্থায়িত্ব প্রদান করে। সে কারণে উপর থেকে নিচে নামলে যেহেতু ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়, সেজন্য পার অক্সাইড গঠনের প্রবণতা বৃদ্ধি পায়। ফলে কি দাঁড়ালো, বায়ু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় এরা মনো অক্সাইড আর পার অক্সাইড গঠন করে। কারা মনো অক্সাইড গঠন করে? আকারে যারা ছোট, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বাকি যেটা আছে স্ট্রনসিয়াম এবং বেরিয়াম, এরা কিন্তু পার অক্সাইড গঠন করে, কারণ এদের আকার বড়। ফলে বড় আকারের পজিটিভ আয়ন আকারে বড় নেগেটিভ আয়নের স্থায়িত্ব প্রদান করতে পারে। অন্যদিকে নাইট্রোজেনের সঙ্গে যদি আমরা বিক্রিয়া দেখি, তাহলে দেখব এরা নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে N2 এর সঙ্গে বিক্রিয়ায় M3N2 গঠনযুক্ত, মনে রাখবে M3N2 সংকেতযুক্ত নাইট্রাইট গঠন করে। যেমন ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট গঠন করে। বোঝা গেছে নিশ্চয়ই। আর এই নাইট্রাইট গঠনের প্রবণতা উপর থেকে নিচে হ্রাস পায়। এই হলো এদের একটা সাধারণ ধারণা। বায়ুর অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে এরা, এবং বিক্রিয়া করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এরা পার অক্সাইড এবং মনোক্সাইড তৈরি করে, আর নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে M3N2 সংখ্যাযুক্ত নাইট্রাইট গঠন করে। উপর থেকে নিচে নামলে নাইট্রাইট গঠনের প্রবণতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পায়। তোমরা বলতে পারবে এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর মধ্যে কোন ধাতুটা বাতাসে রেখে দিলে জ্বলে ওঠে? জলের সঙ্গে বিক্রিয়া। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো জলের সঙ্গে কীরকম বিক্রিয়া করে? তো জলের সঙ্গে বিক্রিয়াটা কিন্তু নির্ভর করবে তাদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানের উপর। আর আমরা এদের যদি প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান যদি আমরা দেখি, তাহলে দেখব এদের মধ্যে বেরিলিয়াম এর E0 সবচেয়ে বেশি। মনে থাকবে, এদের মধ্যে বেরিলিয়ামের E0 মানে প্রমাণ বিজারণ বিভব। এই টার্মটা মনে রাখবে, E0 প্রমাণ বিজারণ বিভব সবচেয়ে বেশি কথাটার মানে হলো এর নেগেটিভ মানটা কম। এজন্য কি হয়? এজন্য বেরিলিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে না। মনে থাকবে, যেহেতু E0 মানটা বেশি, সেই জন্য এ বিক্রিয়া করে না। এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ম্যাগনেসিয়াম এর E0 এদের মধ্যে মধ্যম মানের, সেখানে এ ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না, মধ্যম মানের। মনে থাকবে,
কি এজন্য বেরিলিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে না। আর বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, মনে রাখবে ম্যাগনেসিয়াম এর E0 মধ্যম মানের হয়, ফলে ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু ম্যাগনেসিয়াম কি করে, গরম জলের সঙ্গে বিক্রিয়া করে বা ফুটন্ত জলের সঙ্গে, গরম জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। বোঝা গেছে? তাহলে এইভাবে সক্রিয়তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেমন ম্যাগনেসিয়াম ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। ম্যাগনেসিয়ামের পরবর্তী যে মৌলগুলো আছে তাদের ক্যালসিয়াম, স্টোনসিয়াম এবং বেরিয়াম, এদের কি বলতো, এদের E0 উচ্চ নেগেটিভ, ফলে এরা কি করে, ঠান্ডা জলকে এরা সহজে বিশ্লিষ্ট করে। হাইড্রোজেন উৎপন্ন করে। বোঝা গেছে? এইভাবে কিন্তু উপর থেকে নিচে সক্রিয়তা বাড়ে। যেমন যদি দেখি, যেমন ক্যালসিয়াম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, জলের সঙ্গে বিক্রিয়া করে এবং সহজে হাইড্রোজেন উৎপন্ন করবে। ফলে কি হয়, উপর থেকে নিচে জলের প্রতি সক্রিয়তা বৃদ্ধি পায়। বোঝা গেল? তাহলে বলো তো, জলের সঙ্গে যদি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর রাসায়নিক সক্রিয়তার একটা তুলনামূলক বিচার করতে বলে, তুলনামূলক সম্পর্কে কিছু তথ্য আমাকে পেশ করতে বলে, আমি কি বলবো বলো? আমরা এই যে জলের প্রতি এই ধাতুগুলোর সক্রিয়তাকে আমরা E0 মান দিয়ে বিচার করব। এবং এই পরিবারে যারা আছে এদের মধ্যে বেরিলিয়ামের E0 মানটা সবথেকে বেশি, অর্থাৎ নেগেটিভ মানটা সবথেকে কম। সে কারণে জলের সঙ্গে বেরিলিয়ামের কোনো বিক্রিয়া হয় না। আর ম্যাগনেসিয়ামের মানটা এদের তুলনায় মধ্যম মানের বলে ঠান্ডা জলের সঙ্গে কিন্তু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে পারে না। গরম জল বা ফুটন্ত জলের সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, অর্থাৎ ফুটন্ত জলকে ম্যাগনেসিয়াম বিশ্লিষ্ট করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। উপর থেকে নিচে নামলে ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়ামের ক্ষেত্রে কিন্তু এদের E0 মানটা উচ্চ নেগেটিভ হয়, এরা অধিক সক্রিয় হয় এবং ঠান্ডা অবস্থাতে এরা জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। উপর থেকে নিচে জলের প্রতি সক্রিয়তা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। বোঝা গেছে? আমরা এরপরে দেখব হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া কীরকম হয়। হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া, তো তোমরা বলতে পারবে এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আছে এদের মধ্যে কোন ধাতুটা জলের সঙ্গে বিক্রিয়া করে না? হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া। মনে রাখবে, হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে এরা MX2 সংকেতযুক্ত হ্যালাইড তৈরি করে। সংকেতযুক্ত হ্যালাইড গঠন করে। যেখানে এক্সটা হলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি ম্যাগনেসিয়ামের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এভাবে এরা হ্যালাইড উৎপন্ন করে। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে ধাতু বা ধাতব অক্সাইড ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড, কার্বনেট ইত্যাদি কার্বনেটের সঙ্গে বিক্রিয়া দ্বারা হ্যালাইড তৈরি করতে পারে। হ্যালাইড তৈরি করা যায়।
যেমন আমরা যদি দেখি, যেমন ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি HCl বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল। এইভাবে আমরা অক্সাইড, আবার হাইড্রোক্সাইড, ধাতব কার্বনেট ইত্যাদি, যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি HCl বিক্রিয়া ঘটায়, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, জল তৈরি। এইভাবে আমরা হ্যালাইডগুলো তৈরি করতে পারি। সুতরাং হ্যালোজেনের সঙ্গে যদি আমরা বিক্রিয়ার ট্রেন্ডটা দেখি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, তাহলে দেখবো এরা MX2 সংকেতযুক্ত, সাধারণ সংকেতযুক্ত এরা হ্যালাইড গঠন করে। যেমন এছাড়াও এই হ্যালাইডগুলোকে আমরা কি করতে পারি, এই সমস্ত ধাতুর সঙ্গে বিক্রিয়া, হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে এই সমস্ত ধাতুর বিক্রিয়া বা ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, কার্বনেট ইত্যাদির সাথে বিক্রিয়া ঘটিয়েও আমরা হ্যালাইডগুলো তৈরি করতে পারি। ডাইহাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং হাইড্রাইড গঠন করে। মনে রাখবে, উত্তপ্ত অবস্থায় এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আছে না, এদের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে এরা কিন্তু হাইড্রাইড গঠন করে এবং হাইড্রাইডগুলো বিভিন্ন ধরনের ধর্মের অধিকারী হয়। তো উত্তপ্ত অবস্থায় H2 এর সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু মনে রাখবে বেরিলিয়াম এই কন্ডিশনে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে বেরিলিয়াম ছাড়া। বোঝা গেছে? আর বিক্রিয়া করে MH2 সংকেতযুক্ত হাইড্রাইড গঠন করে। যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে ম্যাগনেসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। এইভাবে উত্তপ্ত অবস্থায় এরা এই সংকেতযুক্ত হাইড্রাইড গঠন করে। বেরিলিয়াম হাইড্রাইডকে পরোক্ষভাবে প্রস্তুত করা হয়, পরোক্ষভাবে প্রস্তুত করা হয়। কিভাবে করা হয়? বেরিলিয়াম ক্লোরাইডের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিক্রিয়া ঘটিয়ে বেরিলিয়াম হাইড্রাইড প্রস্তুত করা হয়। এইভাবে বেরিলিয়াম হাইড্রাইড তৈরি করা হয়। মনে রাখবে, বেরিলিয়াম হাইড্রাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রাইড এই দুটো হাইড্রাইড সমযোজী। বোঝা গেছে? আর এদের ক্ষেত্রে কি হয়, এদের অষ্টক অপূর্ণ থাকে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টা থাকে না, অপূর্ণ থাকে। বোঝা গেছে? এদের অষ্টক অপূর্ণ আছে। আর অষ্টক পূর্তির জন্য এরা কি করে, অষ্টক পূর্তির জন্য পলিমার গঠন করে। পলিমার যেমন BeH2n পলিমার গঠন করে। বোঝা গেছে কথা? আর এই পলিমারগুলোতে কি হয়, 3 কেন্দ্রিক হাইড্রোজেন সেতু বন্ধন গঠন করে। সেতু বন্ধন। বোঝা গেছে? কীরকম হাইড্রোজেন সেতু বন্ধন তৈরি করে? এরকম মনে, বেরিলিয়াম আছে, বেরিলিয়াম এইভাবে সেতু বন্ধন তৈরি করে। 3টা হাইড্রোজেন দেখতে পাচ্ছ, 1 2 3 3টা মিলে বন্ধন তৈরি করে একে সেতু বন্ধন, হাইড্রোজেন সেতু বন্ধন বলে। বাকিগুলোর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই হলো। আর ডাইহাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া যদি আমরা একটা সাধারণ ধারণা তৈরি করতে চাই, তাহলে কি দেখলাম বলো তো? উত্তপ্ত অবস্থায় এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু বেরিলিয়াম করে না। এবং MH2 সংকেতযুক্ত এরা হাইড্রাইড তৈরি করে। বেরিলিয়াম হাইড্রাইডকে পরোক্ষভাবে আমরা বেরিলিয়াম ক্লোরাইডের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়া ঘটিয়ে বেরিলিয়াম হাইড্রাইড তৈরি করি। এই প্রথম দুটো হাইড্রাইড এরা কিন্তু সমযোজী এবং এদের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ থাকে।
আর অষ্টক পূর্তির জন্য এরা কি করে পলিমার গঠন করে, এবং এই পলিমারগুলোতে 3 কেন্দ্রিক হাইড্রোজেন সেতু বন্ধন থাকে। বোঝা গেছে? আমরা যদি বাকিগুলোর ক্ষেত্রে দেখি, বাকি যে হাইড্রাইডগুলো আছে, ক্যালসিয়াম হাইড্রাইড এবং স্টোনসিয়াম হাইড্রাইড আর বেরিয়াম হাইড্রাইড, এরা আয়নীয়। মনে থাকবে বাকি হাইড্রাইডগুলো আয়নীয়। আর সেই সঙ্গে মনে রাখবে হাইড্রাইডগুলি, সব হাইড্রাইডগুলি জলের সঙ্গে এরা বিক্রিয়া করে এবং জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। বোঝা গেছে কথাটা? যেমন ক্যালসিয়াম হাইড্রাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন করে। ফলে হাইড্রাইডগুলো, এই পরিবারের হাইড্রাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রাইড গঠন করে। সেই সঙ্গে মনে রাখবে ক্যালসিয়াম যে হাইড্রাইড আছে, ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলে। এই হলো হাইড্রোজেনের সঙ্গে ডাইহাইড্রোজেনের সঙ্গে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো রাসায়নিক সক্রিয়তার একটা ট্রেন্ড। নিশ্চয়ই বোঝা গেছে? বোঝা গেছে তো? মনে রাখবে এরা উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে এই সংকেতযুক্ত হাইড্রাইড তৈরি করে, বেরিলিয়াম ছাড়া। বেরিলিয়ামের সাথে আমরা বেরিয়াম ক্লোরাইডের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে বিক্রিয়া ঘটিয়ে বেরিলিয়াম হাইড্রাইড তৈরি করি। বাকি যে এই যে ক্যালসিয়াম হাইড্রাইড আছে, একে হাইড্রোলিথ বলে, এবং এই হলো ডাইহাইড্রোজেনের সঙ্গে এদের বিক্রিয়া একটা সাধারণ সক্রিয়তা। তোমরা বলতে পারবে হাইড্রোলিথের সংকেত কি? কার্বনের সঙ্গে বিক্রিয়া। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো উত্তপ্ত অবস্থায় কার্বনের সঙ্গে বিক্রিয়া করে। তো মনে রাখবে তড়িৎ চুল্লিতে কার্বন সহ উত্তপ্ত করা হয়। তড়িৎ চুল্লিতে কার্বন সহ উত্তপ্ত করা হয়। তাহলে কার্বনের সঙ্গে এরা বিক্রিয়া করবে এবং কি করবে? MC2 সংকেতযুক্ত কার্বাইড গঠন করে। তো এক্ষেত্রে মনে রাখবে বেরিলিয়াম ছাড়া। বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, বেরিলিয়াম কার্বাইড গঠন করে না। তাহলে তড়িৎ চুল্লিতে যদি আমরা এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোকে তীব্রভাবে উত্তপ্ত করি, কার্বনের সঙ্গে বিক্রিয়া করবে, এই সংকেতযুক্ত কার্বাইড গঠন করবে। যেমন ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের কথা যদি বলি, ক্যালসিয়ামের সাথে যদি কার্বনের তীব্রভাবে উত্তপ্ত করা যায়, তাহলে ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয়। মনে থাকবে কথাটা? এই কার্বাইডগুলিকে এদেরকে অ্যাসিটেলাইট বলে। এদের কি বলা হয়? এদের অ্যাসিটেলাইট বলা হয়। বলে। কেন বলে বলো তো এদের অ্যাসিটেলাইট? কারণ জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিলিন উৎপন্ন করে। যেমন ক্যালসিয়াম কার্বাইড যদি জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায়, তাহলে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। এ কারণে এদের অ্যাসিটিলাইট বলা হয়। মনে থাকবে তো? এদের অ্যাসিটিলাইট বলা হয়। বেরিলিয়ামের ক্ষেত্রে মনে রাখবে বেরিলিয়াম Bc2 গঠন করে। মনে থাকবে? একে Bc2 কে মিথানাইট বলা হয়। বলে। কেন মিথানাইট বলে বলো তো? কারণ এটি জলে আর্দ্র বিশ্লেষিত হয়। মিথেন উৎপন্ন করে, সেই জন্য একে মিথানাইট বলে। উৎপন্ন করে। এই হলো কার্বনের সঙ্গে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর একটা সাধারণ ধারণা। নিশ্চয়ই বোঝা গেছে? একদম তড়িৎ চুল্লিতে তীব্রভাবে উত্তপ্ত করা হয় এবং তীব্রভাবে কার্বন সহ এদের মধ্যে যে কোনো একটা ধাতুকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে MC2 সংকেতযুক্ত এরা হাইড্রাইড কার্বাইড গঠন করবে। যেমন ক্যালসিয়ামের সাথে কার্বনের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়। এদেরকে অ্যাসিটেলাইট বলা হয়।
অ্যাসিটিলাইট বলার কারণ হলো এরা জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিলিন উৎপন্ন করে। ব্যতিক্রম বেরিলিয়াম, বেরিলিয়াম কি করে Bc2 সংকেতযুক্ত যৌগ গঠন করে এবং একে মিথানাইট বলা হয়। কেন মিথানাইট বলা হয়? কারণ এটা জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষিত হয়, মিথেন উৎপন্ন করে, সেজন্য একে মিথানাইট বলে। যারা অ্যাসিটিলিন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিটিলাইট বলা হয়। এছাড়া আরেকটা জায়গা মনে রাখবে, উত্তপ্ত অবস্থায় প্রায় 1375 কেলভিনের কাছাকাছি যদি আমরা ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাই, মনে থাকবে, প্রায় 1375 কেলভিনে যদি ক্যালসিয়াম কার্বাইড ও নাইট্রোজেন উত্তপ্ত করলে CaCN2 ও C এর একটা ধূসর মিশ্রণ পাওয়া যায়, ধূসর মিশ্রণ উৎপন্ন হয়। বোঝা গেছে? ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো যায় উত্তপ্ত অবস্থায়, তাহলে CaNCN প্লাস কার্বন, এই একটা ধূসর মিশ্রণ, একে নাইট্রোলিম বলে। একে কি বলে? নাইট্রোলিম বলে। বোঝা গেছে কথাটা? ফলে এই নাইট্রোলিম কিন্তু, এই ধূসর মিশ্রণ নাইট্রোলিম সার হিসাবে ব্যবহৃত হয়, সার হিসাবে ব্যবহৃত হয়। মনে থাকবে কেন সার হিসাবে ব্যবহৃত হয়? নাইট্রোলিম কেন সার হিসাবে কাজ করে বলো তো? কারণ নাইট্রোলিম কি হয়, জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন করে, আর সেই কারণে নাইট্রোলিমকে আমরা সার হিসাবে ব্যবহার করি। ফলে উত্তপ্ত অবস্থায় ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেন মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে ধূসর বর্ণের যে মিশ্রণটা পাওয়া যায় তাকে নাইট্রোলিম বলে, যেটা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। সার হিসাবে ব্যবহৃত হওয়ার কারণ হলো এটা জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষিত হয়, অ্যামোনিয়া উৎপন্ন করে। বোঝা গেছে? তোমরা নাইট্রোলিমের সংকেত বলতে পারবে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি না বলতে পারবে কেউ? বলতে পারবে? বলো, অ্যাসিড ক্ষারের সঙ্গে এরা কি বিক্রিয়া করবে? তো মনে রাখবে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ট্রেন্ড যদি এতে দেখি, তাহলে এরা লঘু অজারক অ্যাসিড, যেমন সালফুরিক অ্যাসিড, লঘু অজারক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে মনে থাকবে, আর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। যেমন আমরা যদি দেখি ক্যালসিয়ামের সাথে লঘু সালফুরিক অ্যাসিডে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে হাইড্রোজেন উৎপন্ন হবে, ক্যালসিয়াম সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হবে। এভাবে এরা লঘু অজারক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এরা হাইড্রোজেন উৎপন্ন করে। তবে এখানে মনে রাখবে, এই বেরিলিয়াম ছাড়া, বেরিলিয়ামের ক্ষেত্রে বরাবরই আমরা ব্যতিক্রম লক্ষ্য করি, এবং বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখব, এবং এই যে সক্রিয়তা, ধাতুর অ্যাসিডের সঙ্গে সক্রিয়তা, মনে রাখবে সক্রিয়তা উপর থেকে নিচ বৃদ্ধি পায়। অ্যাসিডের প্রতি সক্রিয়তা ধাতুগুলোর উপর থেকে নিচে বৃদ্ধি পায়। এবং বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড, মনে রাখবে যে গাঢ় নাইট্রিক অ্যাসিড বেরিলিয়ামের উপর অক্সাইডের পাতলা আস্তরণ ফেলে। ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। সে কারণে অ্যাসিডের সঙ্গে বেরিলিয়ামের বিক্রিয়া হয় না। এই হলো অ্যাসিডের সঙ্গে ছোট্ট একটা কনসেপশন।
তাহলে মনে রাখবে যে ওজারক অ্যাসিডের সঙ্গে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো বিক্রিয়া করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে এবং অ্যাসিডের প্রতি সক্রিয়তা উপর থেকে নিচে ধীরে ধীরে বৃদ্ধি পায়। বেরিলিয়ামের সাথে অ্যাসিডগুলোর বিক্রিয়া কিন্তু হয় না, কারণ এই বেরিলিয়ামের উপর একটা অক্সাইডের আস্তরণ পড়ায় বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। আমরা যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া দেখি, ক্ষারের সঙ্গে তাহলে ক্ষারের সঙ্গে একমাত্র বেরিলিয়াম বিক্রিয়া করে এবং ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বেরিলিয়ামের বিক্রিয়া ঘটানো যায় তাহলে বেরিল বলে একটা যৌগ তৈরি হয়, বেরিল বলে একটা যৌগ তৈরি হয়। অন্যান্যগুলো কিন্তু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না, অন্যান্যরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। আর উপর থেকে নিচে কি হবে বলো তো? তাহলে ক্ষার ধর্ম কী হবে? উপর থেকে নিচে ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। এই হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়ার একটা ধারণা। তাহলে মনে রাখবে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো যে আছে, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো মূলত এরা ক্ষারীয় প্রকৃতির। তবে বেরিলিয়াম হলো উভধর্মী প্রকৃতির, অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে। অন্যান্য যে ধাতুগুলো আছে ম্যাগনেসিয়াম থেকে শুরু করে পরবর্তী ধাতুগুলো কিন্তু ক্ষারের সঙ্গে কেউ বিক্রিয়া করে না, মনে থাকবে। আর এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। বেরিলিয়ামের ক্ষেত্রে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়, কারণ অক্সাইডের পাতলা আস্তরণ পড়ায় অ্যাসিড আর ধাতুর সংস্পর্শে আসতে পারে না। আমরা যদি অ্যামোনিয়ার সাথে দেখি, অ্যামোনিয়ার দ্রবণ, তো অ্যামোনিয়ার গাঢ় দ্রবণে যদি এই ধাতুগুলো যুক্ত করা যায় তাহলে কি হবে? মনে রাখবে গাঢ় নীল দ্রবণ তৈরি হয়। তোমরা বলতে পারবে বেরিলিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া উৎপন্ন যৌগটার সংকেত কি? তো গাঢ় নীল দ্রবণ তৈরি হয়। এরা কি তৈরি করে? অ্যামোনিয়েটেড কেটায়ন ও অ্যানায়ন গঠন করে। অ্যামোনিয়েটেড কেটায়ন ও অ্যানায়ন গঠন করে। যেমন ধাতুগুলোর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটালে অ্যামোনিয়েটেড কেটায়ন তৈরি হয়। এই অ্যামোনিয়েটেড কেটায়ন আর অ্যামোনিয়েটেড অ্যানায়ন গঠন করে। বোঝা গেছে? এই অ্যামোনিয়েটেড কেটায়ন অ্যানায়নগুলো যদি অ্যামোনিয়া বাষ্পীভূত করলে হেক্সা অ্যামোনিয়েটেড পাওয়া যায়। অ্যামোনিয়েটেড উৎপন্ন হয়। বোঝা গেছে? আর এই হেক্সা এগুলি কি হয়? এগুলি ধীরে ধীরে বিয়োজিত হয়, অ্যামাইড গঠন করে। বোঝা গেছে নিশ্চয়ই? এই হলো অ্যামোনিয়ার দ্রবণ। অ্যামোনিয়ার গাঢ় দ্রবণে যদি ধাতুগুলো দ্রবীভূত করা হয় তাহলে এরা গাঢ় নীল বর্ণ তৈরি করবে। অ্যামোনিয়েটেডগুলো এরা ধীরে ধীরে বিয়োজিত হয় এবং অ্যামাইড গঠন করে। আর এই গাঢ় নীল দ্রবণগুলোর মধ্যে কি হয়? অ্যামোনিয়েটেড কেটায়ন আর অ্যামোনিয়েটেড অ্যানায়ন থাকে। এই অ্যামোনিয়েটেডগুলো যদি অ্যামোনিয়া বাষ্পীভূত করা হয় তাহলে হেক্সা অ্যামোনিয়েটেড যৌগ পাওয়া যায়, যারা ধীরে ধীরে বিয়োজিত হয় অ্যামাইড যৌগ গঠন করে। এভাবে অ্যামোনিয়ার দ্রবণে এরা কিন্তু গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি করে। আমরা এবার দেখব এদের জটিল যৌগ গঠনের প্রবণতাটা কীরকম। এরা কি জটিল যৌগ তৈরি করবে? গ্রুপ 1 মৌলের তুলনায়
এদের জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি না কম? জটিল যৌগ গঠন, তো এদের জটিল যৌগ গঠনের প্রবণতা গ্রুপ 1 অপেক্ষা কিন্তু বেশি। কেন বেশি বলো তো? তাহলে গ্রুপ 1 অপেক্ষা প্রবণতা এদের বেশি, জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি। কেন বেশি? কারণ পজিটিভ আয়নের চার্জ বেশি, আকার ছোট, সে কারণে এদের জটিল যৌগ গঠনের প্রবণতা গ্রুপ 1 অপেক্ষা বেশি। কিন্তু উপর থেকে যদি নিচে নামি তাহলে কি হবে বলো তো? উপর থেকে নিচে নামলে জটিল যৌগ গঠনের প্রবণতা বাড়বে না হ্রাস পাবে? হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ আকার বৃদ্ধি পায়, হ্রাস পায়। কারণ পজিটিভ আয়নের আকার হ্রাস পায়। বোঝা গেছে? তো আমরা জটিল যৌগের একটা উদাহরণ যদি দিই, যেমন বেরিলিয়ামের একটা জটিল যৌগ, বেরিলিয়াম একটা জটিল যৌগ তৈরি করে। এভাবে এরা কিন্তু জটিল যৌগ গঠনের প্রবণতা দেখায়, এবং জটিল যৌগ গঠনের প্রবণতা এদের গ্রুপ 1 অপেক্ষা বেশি, কারণ এদের চার্জ বেশি আর আকার ছোট। কিন্তু উপর থেকে নিচে নামলে যেহেতু ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে যেহেতু ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়, সে কারণে জটিল যৌগ গঠনের প্রবণতা হ্রাস পায়। এবং বেরিলিয়াম দ্বারা গঠিত একটা জটিল যৌগের উদাহরণ দিলাম। বোঝা গেছে? আমরা এবার দেখব এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর নিষ্কাশন পদ্ধতি কীরকম। নিষ্কাশন পদ্ধতি, তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম উপরের দিকে আছে। এদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান উচ্চ নেগেটিভ, সেজন্য এরা কিন্তু তীব্র বিজারক। এরা তীব্র বিজারক, বোঝা গেছে? এবং খুব সক্রিয়, তাই তো আমরা এটা জানি। এরা তীব্র সক্রিয়তা অনেক বেশি, সে কারণে যে সাধারণ যে রাসায়নিক বিজারণ পদ্ধতি, রাসায়নিক বিজারণ দ্বারা নিষ্কাশন করা যায় না। মনে থাকবে? নিষ্কাশন করা যায় না। আবার এদের লবণের জলীয় দ্রবণ থেকে এদের যে জলীয় দ্রবণ থেকে ধাতু প্রতিস্থাপিত করা যায় না, ধাতু প্রতিস্থাপিত হয় না। বোঝা গেছে? লবণে জলীয় দ্রবণে প্রতিস্থাপিত হয় না। কেন বলো তো? হয় না, কারণ জলের সঙ্গে এরা বিক্রিয়া করে। মনে থাকবে কথাটা? অসুবিধাগুলোর কথা বলছি, কেন এদের নিষ্কাশন করা অসুবিধাজনক। সাধারণ রাসায়নিক বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, কারণ এরা তীব্র বিজারক। ফলে কার্বন বিজারণ পদ্ধতিতেও নিষ্কাশন করা যাবে না, কারণ কার্বনের চেয়ে এরা বেশি বিজারক। ফলে এদের কোনো এদের লবণের যদি জলীয় দ্রবণ থেকে আমি ধাতুটাকে প্রতিস্থাপিত করতে চাই, সেটাও সম্ভব হবে না, কারণ এরা জলের সঙ্গে বিক্রিয়া করে। মনে থাকবে? জলের সঙ্গে এরা বিক্রিয়া করে। আবার আমরা যদি এদের লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণও পাওয়া যায় না। বোঝা গেছে? তড়িৎ বিশ্লেষণে ধাতু পাওয়া যায় না। ধাতুর পরিবর্তে কি উৎপন্ন হয় বলো তো? ধাতুর পরিবর্তে হাইড্রোজেন উৎপন্ন হয়। ফলে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এদের লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করতে চাইলেও আমরা সাকসেস হব না। কেন? এর পরিবর্তে ক্যাথোডে কী হবে? ধাতুর পরিবর্তে হাইড্রোজেন উৎপন্ন হবে। সে কারণে আমরা কি করি? এই সমস্ত ধাতুর নিষ্কাশনের জন্য এদের গলিত লবণের, মনে থাকবে, এদের গলিত লবণের
তড়িৎ বিশ্লেষণ করা হয়, জলীয় নয় গলিত, গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারা ধাতু নিষ্কাশন করা হয়। এইভাবে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো নিষ্কাশন করা হয়। বোঝা গেছে? ফলে এই সমস্ত ধাতু নিষ্কাশনের যে পারফেক্ট যে পদ্ধতি সেটা হলো গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ। এদের রাসায়নিক বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে না, যেমন কার্বনের চেয়ে এরা তীব্র বিজারক, ফলে কার্বন বিজারণ পদ্ধতি বলে একটা যে টেকনিক আছে সেটাও অ্যাপ্লাই করা যাবে না। এদের লবণে জলীয় দ্রবণ থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে ধাতুও নিষ্কাশন করা যাবে না, কারণ জলের সঙ্গে এই সমস্ত ধাতু বিক্রিয়া করে। আবার এদের লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারাও ধাতু পাওয়া যাবে না, কারণ জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। ফলে একমাত্র পদ্ধতি যেটা উপযুক্ত পদ্ধতি সেটা হলো এদের গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ করে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। তোমরা বলতে পারবে এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ফলে এই হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো সাধারণ একটা তুলনামূলক রাসায়নিক ধর্মের তুলনামূলক আলোচনা। এরা বাতাসের অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, জল, হাইড্রোজেন ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করে। এদের রাসায়নিক ধর্মের সম্পর্কে তোমাদের একটা সঠিক স্বচ্ছ ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।